শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 18 মে সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, হঠাৎ অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এআইইউডিএফ সুপ্রিমো বিধায়ক মৌলানা বদরুদ্দিন আজমল। কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিডি সতীশন। আদারপুরে বরাকের ভয়াবহ ভাঙ্গন, নদীগর্ভে বিলীন 10 পরিবারের বসতবাড়ি, আশ্রয় শিবিরে গৃহহীন পরিবার, আতঙ্কে আরও 70টির বেশি পরিবার। লঙ্গাই নদীর ভয়াবহ ভাঙ্গনে আতঙ্কে আশাইঘাটের শতাধিক পরিবার, ঘরবাড়ি, রাস্তা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা চরম হুমকির মুখে। শিশু পাচারের সন্দেহজনক ঘটনায় নিকটস্থ থানা অথবা চাইল্ড লাইনে ফোন করার আহ্বান। প্রতিশ্রুতির মতো হওয়া 17টি পরিবারকে গৃহ প্রদান বদরুদ্দিন আজমলের। 1.5 মাসে শেষ হচ্ছে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ, বললেন বিধায়ক ডক্টর রাজদীপ। দ্রুত বাস্তবায়ন হচ্ছে চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথ। আসাম বিশ্ববিদ্যালয়ে এবার চালু স্নাতক স্তরের কোর্স, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আরও 10 টাকা বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। পক্সো মামলায় গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয়ের ছেলে, 14 দিনের জেল হেফাজতের নির্দেশ ভগীরথকে। বেসরকারি সংস্থাতে ওয়ার্ক ফ্রম হোমের আর্জি দিল্লির মুখ্যমন্ত্রীর। আজ থেকে আরও 6টি মেট্রো পরিষেবা রাজধানীতে। বৃষ্টিতে গুয়াহাটিতে ভূমিস্খলনের আশঙ্কা, জারি নিষেধাজ্ঞা, শঙ্কিত পাহাড়বাসী। কাজ চলা অবস্থায় ভেঙে পড়ল পুকুরের সাইড ওয়াল, ক্ষোভ জনগণের। তদন্ত করা হচ্ছে জানালেন শ্রীভূমির উপপৌরপতি। এবং সর্বশেষ খবরটি হলো, রামকৃষ্ণনগরে প্রকাশ্যে বোতলে পেট্রোল ডিজেলের কালোবাজারি, পাম্পে সংকট হলেও দোকানে মজুত, অঘটনের আশঙ্কা। এবারে শুনুন বিস্তারিত খবর। এআইইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমল অসুস্থ হয়ে পড়েছেন। তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, আগামী 21 মে পবিত্র হজযাত্রায় রওনা হওয়ার কথা ছিল বদরুদ্দিন আজমলের। এরই মধ্যে তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসায় উদ্বেগ ছড়িয়েছে অনুগামী ও গুণমুগ্ধদের মধ্যে। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন দলীয় কর্মী সমর্থক সহ অসংখ্য শুভানুধ্যায়ী। পরবর্তী খবরটি হলো, প্রতিষ্ঠার 32 বছর পর অবশেষে আসাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ পাঠ্যক্রমে স্নাতক কোর্স চালু হচ্ছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই স্নাতক স্তরে ছাত্রভর্তি শুরু করতে চলেছে বিশ্ববিদ্যালয়। তবে প্রথম বছর 4টি বিভাগে পরীক্ষামূলকভাবে এই কোর্স শুরু করা হচ্ছে। অবশ্য তা হচ্ছে 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স, অর্থাৎ স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে একসঙ্গে ছাত্রভর্তি করা হবে। আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবছর 4টি বিভাগে স্নাতক স্তরের কোর্স চালু করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে সাধারণ পাঠ্যক্রমের অন্য বিভাগগুলোতেও তা শুরু করা হবে। একাডেমিক কাউন্সিলের অনুমোদন ইতিমধ্যেই পাওয়া গেছে। 26 মে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে তা অনুমোদন পাওয়ার পরই ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে। জুলাইয়ে স্নাতকোত্তর স্তরের ভর্তির সময় একই সঙ্গে স্নাতক স্তরের কোর্সেও ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এবছর বিশ্ববিদ্যালয়ের শিলচর ক্যাম্পাসে সাধারণ পাঠ্যক্রমের যে 4টি বিভাগে স্নাতক কোর্স চালু হচ্ছে, সেগুলো হলো বাংলা, রসায়নবিদ্যা, গণিত ও গণজ্ঞাপন বা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। ডিফু ক্যাম্পাসে বাণিজ্য বিভাগে শুরু হচ্ছে 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলি স্নাতক স্তরের সিলেবাসও তৈরি করে নিয়েছে বলেও জানিয়েছেন প্রদোষ কিরণ। প্রসঙ্গত, আসাম বিশ্ববিদ্যালয়ের 7টি বিভাগে স্নাতকোত্তর মিলিয়ে ইন্টিগ্রেটেড কোর্স চালু রয়েছে। এই বিভাগগুলো হলো আইন, সোশ্যাল ওয়ার্ক, কম্পিউটার সায়েন্স, বিবিএ, এমবিএ, বিএড, এমএড এবং স্কুল অফ টেকনোলজির অধীনে বিটেক, এমটেক। হঠাৎ কেন আসাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের কোর্স চালু করলো? প্রদোষ কিরণ জানিয়েছেন, হঠাৎ নয়, 2023-24 সাল থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছিল। বর্তমানে হুজায় রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, সেই অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী তখন আসাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন। মানবেন্দ্র দত্ত চৌধুরীকে অধ্যক্ষ ও বর্তমান কলেজ ডেভেলপমেন্ট ডিরেক্টর জয়ন্ত ভট্টাচার্যকে সদস্য করে একটি কমিটি গঠন করে দিয়েছিল একাডেমিক কাউন্সিল। তখন প্রস্তাব এসেছিল যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই কলেজ স্থাপন করে স্নাতক কোর্স চালু করা যেতে পারে। পরবর্তী খবরটি হলো, কেরলের ত্রয়োদশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা বিডি সতীশন। দীর্ঘ 1 দশক পরে কেরালায় ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। আজ তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে শপথ গ্রহণের আয়োজন করা হয়। সেখানেই শপথ নেন কেরলের মুখ্যমন্ত্রী।
রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ অর্লেকর শপথ বাক্য পাঠ করা নতুন মুখ্যমন্ত্রী বিডি সতীশনকে। নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ তার ক্যাবিনেটের 20 জন মন্ত্রীও শপথ নিয়েছেন। কেরলের গত 60 বছরের ইতিহাসে এই প্রথমবার মন্ত্রিসভার সমস্ত সদস্য একই দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করেন। পরবর্তী খবরটি হলো মাদারপুরে বরাকের ভয়াবহ ভাঙ্গন, নদীগর্ভে বিলীন 10 পরিবারের বসতবাড়ি। কাঠিগোড়া এলাকার মাদারপুর গ্রামে বরাক নদীর ভয়াবহ ভাঙ্গনে বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত 10টি পরিবারের বসতবাড়ি। আকস্মিক এই ভাঙ্গনে গৃহহীন হয়ে পড়া পরিবারগুলো বর্তমানে মাদারপুর পাবলিক এমই স্কুলে আশ্রয় নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার গভীর রাত পর্যন্ত টানা বর্ষণের ফলে নদীর পাড়ে বড় বড় ফাটল দেখা দেয়। এরপর মুহূর্তের মধ্যে একের পর এক বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে শুরু করে। বর্তমানে আরও 70টির বেশি পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বহু বাড়ি এখন নদীর কিনারা থেকে মাত্র কয়েক ফুট দূরে অবস্থান করছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে শিশু, বৃদ্ধ ও মহিলার সংখ্যাই বেশি। সম্ভাব্য বিপদের আশঙ্কায় অনেক পরিবার আগেভাগেই প্রয়োজনীয় ও মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। কেউ কেউ আবার সারা রাত জেগে নিজেদের শেষ সম্বল বিটিমাটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, বরাক নদীর ভাঙ্গন এই অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা হলেও প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর কখনো কার্যকর পদক্ষেপ নেয়নি। শুষ্ক মৌসুমে একাধিকবার নদী প্রতিরোধ বাঁধ নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। স্থানীয়দের মতে, প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতা ও অবহেলার ফলেই আজ ভয়াবহ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্তদের পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। পরবর্তী খবরটি হল লঙ্গাই নদীর ভয়াবহ ভাঙ্গনে আতঙ্কে আশাইঘাটের শতাধিক পরিবার। বর্ষার শুরুতেই ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে পড়ে আতঙ্কের দিন কাটাচ্ছেন পাতারকান্দির লুয়াইরপুয়া রাধাপুরি জিপির 9 নম্বর ওয়ার্ডের আশাইঘাট গ্রামের বাসিন্দারা। লঙ্গাই নদীর ভয়ঙ্কর ভাঙ্গনে একের পর এক বসত ভিটা, রাস্তা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে এলাকার শতাধিক পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরেই লঙ্গাই নদীর ভাঙ্গন ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে বহু পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। এখনও বেশ কয়েকটি বাড়ি নদীর কিনারে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে সেগুলিও নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদী ভাঙ্গনের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থাও। নদীর পাড় ভেঙে যাওয়ায় চলাচলের প্রধান রাস্তা বিপজ্জনক হয়ে পড়েছে। ফলে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই সময় মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছেন না। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের দাবি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নদী ভাঙ্গন রোধে পাথরের বাঁধ নির্মাণ এবং যাতায়াতের সুবিধার্থে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক। পরবর্তী খবরটি হলো রামকৃষ্ণনগরে প্রকাশ্যে বোতলে পেট্রোল ডিজেলের কালোবাজারি, পাম্পের সংকট হলেও দোকানে মজুদ, অঘটনের আশঙ্কা। রামকৃষ্ণনগর সমজেলার হাট বাজার, চায়ের দোকান ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানে এখন প্রকাশ্যেই চলছে বোতলবন্দি পেট্রোল ও ডিজেলের রমরমা ব্যবসা। পানীয় জলের বোতলের মতো সারি করে সাজিয়ে রাখা হচ্ছে দাহ্য জ্বালানি। কালোবাজারে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 115 টাকা বা তারও বেশি দামে, অথচ সরকারি নির্ধারিত দামে পাম্পে পেট্রোলের মূল্য প্রায় 102 টাকার আশেপাশে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পেট্রোল পাম্পে প্রায়ই জ্বালানির সংকট দেখা দিলেও কালোবাজারিদের কাছে কখনো তেলের অভাব হয় না। দিনের পর দিন সাধারণ মানুষ পাম্পে গিয়ে খালি হাতে ফিরছেন, কিন্তু বাজারের বিভিন্ন দোকানে বোতল ভর্তি পেট্রোল ডিজেল সহজেই মিলছে অতিরিক্ত দামে। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষকে বেশি টাকা গুনে জ্বালানি কিনতে হচ্ছে। মোটর সাইকেল চালক, ছোট ব্যবসায়ী, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রের মালিক ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, পাম্পে তেল নেই বলা হয়, কিন্তু বাজারে গেলেই বোতলে ভরে তেল পাওয়া যায়। আসলে এই তেল কোথা থেকে আসছে? এলাকাবাসীর মতে দীর্ঘদিন ধরেই এই অবৈধ ব্যবসা চলছে। ব্যস্ত এলাকাগুলোতে প্রকাশ্যে প্লাস্টিক বোতলে পেট্রোল ও ডিজেল বিক্রি হলেও প্রশাসনের তরফে নজরদারি নেই। পুলিশের টহল চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পরবর্তী খবরটি হলো পৌরসভার কাজে পুকুর চুরি, কাজ চলা অবস্থায় ভেঙে পড়েছে একটি পুকুরের সাইড ওয়াল। 56 লক্ষ টাকার বিনিময়ে চলা কাজ নিম্নমানের হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে শহরে।
এই নিম্নমানের কাজের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপপৌরপতি সুখেন্দু দাস নিত্য। বিতর্কের আবর্তে রয়েছে পৌরসভা। পৌরসভার অধীনে চলা একাধিক কাজই নিম্নমানের হয়েছে বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে আরও একটি মোটা টাকার কাজ নিয়েও অভিযোগ উঠেছে। সুভাষনগরের ইঞ্জিনিয়ারিং অফিস লাগোয়া পুকুরে সাইড ওয়াল দেওয়া হয়েছে, কিন্তু কাজের মাত্র 10 দিনের মাথায় সাইড ওয়ালের একটি অংশ হেলে গেছে। এমনকি ওয়ালের বিভিন্ন জায়গায় বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। এ নিয়ে পৌরসভার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একদিকে শহরের প্রায় সবকটি বড় নালার পরিসর ছোটো করে দেওয়ায় শহরবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। নালার পরিসর ছোটো করায় অল্প বৃষ্টিতেই পুরো শহর জলের তলায় চলে যায়। এ নিয়ে যখন মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, ঠিক তখনই সুভাষনগরের পুকুরের সাইড ওয়াল ভেঙে পড়ায় ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গেছে মাত্র 10 দিন আগে সাইড ওয়ালের কাজ হয়েছে, পুরো কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এর আগেই ভেঙে পড়েছে সাইড ওয়াল। এদিকে উপপৌরপতি সুখেন্দু দাস নিত্য বলেন, এই কাজের বাজেট 56 লক্ষ টাকা। কাজের দায়িত্বে রয়েছেন অনিমেষ নামের এক ঠিকাদার। নিম্নমানের এই কাজের তদন্ত করা হবে বলে জানিয়েছেন নিত্য। পরবর্তী খবর, প্রতিশ্রুতি মতো হওয়া 17টি পরিবারকে গৃহ প্রদান আজমলের। এআইইউডিএফের সভাপতি তথা বিন্নাকান্দি কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক মৌলানা বদরুদ্দিন আজমলের কথা মতোই কাজ শুরু হয়েছে। নির্বাচনের সময় আজমল হুজাই জেলার ডবকা সার্কুলের অন্তর্গত উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি জয়ী হন বা না হন সেটি আলাদা বিষয়, কিন্তু তারা যদি অল্প অল্প করে জমি কিনতে পারেন তাহলে আজমল ফাউন্ডেশনের উদ্যোগে তাদের জন্য গড় নির্মাণ করে দেওয়া হবে। সেই অনুযায়ী উদুমারি গ্রামে বদরুদ্দিন আজমল এবং প্রাক্তন বিধায়ক সিরাজউদ্দিন আজমলের পরিচালিত আজমল ফাউন্ডেশন যমুনা মৌডঙ্গা সংরক্ষিত বনাঞ্চল থেকে উচ্ছেদ হওয়া 17টি পরিবারকে গৃহ প্রদান করে আজমলের এই প্রশংসনীয় উদ্যোগকে সচেতন মহল সাধুবাদ জানিয়েছে। খবর অনুযায়ী বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর গত 8 মে প্রথমবারের মতো বদরুদ্দিন আজমল ডবকার যমুনা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চল থেকে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে তাদের দুঃখ দুর্দশার খোঁজ খবর নেন। আলোচনার সময় উচ্ছেদ হওয়া মানুষজন জানান যে থাকার মতো ঘর না থাকায় তারা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। পাশাপাশি আর্থিক সংকটের কারণে বহু ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে ভর্তি করাতে না পারা, বিশুদ্ধ পানীয় জল এবং বিদ্যুৎ সংযোগের অভাবের কথাও আজমলকে জানান তারা। মানুষের এই দুর্দশার কথা বিবেচনা করে প্রায় 650 জন ছাত্রছাত্রীর শিক্ষা জীবন যাতে নষ্ট না হয় সেই লক্ষ্যে বদরুদ্দিন আজমল ভর্তি ও বিদ্যালয়ের সমস্ত ফি বহনের প্রতিশ্রুতি দেন। এছাড়াও প্রতিটি উচ্ছেদ হওয়া পরিবারকে পর্যায়ক্রমে গড় নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল আজমলের পরিচালিত আজমল সিএসআরের সংস্থা আজমল ফাউন্ডেশন আজমল গৃহ নির্মাণ প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে 17টি পরিবারের জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করে এই 17টি পরিবারের গৃহ নির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন আজমল ফাউন্ডেশনের পরিচালক ডক্টর খসরুল ইসলাম। প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য প্রতিটি ঘর আগামী 3 মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে। পরবর্তীতে একইভাবে প্রতিটি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে বলেও সংবাদ মাধ্যমের সামনে জানান ফাউন্ডেশনের পরিচালক। পরবর্তী খবরটি হলো, মাস দেড়েকের মধ্যেই শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের অবশিষ্ট কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। একই সঙ্গে চন্দ্রনাথপুর থেকে লঙ্কা হয়ে বিকল্প রেল সংযোগ বাস্তবায়নের কাজও অচিরেই এগিয়ে যাবে বলে জানান তিনি। 19-এর পথ চলা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন বিধায়ক ডক্টর রাজদীপ রায়। বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের অন্যতম প্রকল্প শিলচর সৌরাষ্ট্র জাতীয় মহাসড়ক, সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। শিলচর থেকে গুয়াহাটি প্রায় 410 কিলোমিটার রাস্তার প্রায় 95% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি। বিধায়ক জানান, কিছু এলাকায় এখনও নির্মাণ কাজ বাকি থাকলেও বর্ষার কারণে কাজ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে, তবে মাস দেড়েকের মধ্যেই অবশিষ্ট কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর ফলে বরাক উপত্যকার মানুষ ব্রহ্মপুত্র উপত্যকায় আরও দ্রুত ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। এই মহাসড়ক বরাক উপত্যকার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে তিনি উল্লেখ করেন। রেল যোগাযোগ প্রসঙ্গে বিধায়ক বলেন, বর্ষাকালে পাহাড়ি এলাকায় ধস নামার কারণে প্রায়শই রেল পরিষেবা ব্যাহত হয়। এই সমস্যা থেকে স্থায়ী সমাধানের জন্য কেন্দ্র সরকার বিকল্প রেলপথ নির্মাণে উদ্যোগী হয়েছে। চন্দ্রনাথপুর থেকে লঙ্কা হয়ে নতুন রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা সেই উদ্যোগেরই অংশ।
ডক্টর রাজদীপ বলেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছেন। যদিও কিছু স্থানে ভৌগোলিক ও প্রযুক্তিগত জটিলতা রয়েছে, তবুও কেন্দ্র সরকার সেগুলি দূর করতে আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এই রেলপথ বাস্তবায়িত হলে বরাক উপত্যকার সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ আরও মজবুত হবে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় বিকল্প পরিবহন ব্যবস্থাও নিশ্চিত করা সম্ভব হবে। পরবর্তী খবরটি হলো, ফের বাড়বে জ্বালানির দাম। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম যদি চড়া থাকে, তবে আগামী 3 থেকে 4 মাস ধরে জ্বালানির দাম ক্রমাগত বাড়তে পারে। এমনকি আরও 10 টাকা পর্যন্ত বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্বজুড়ে তেলের সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বৃদ্ধির প্রেক্ষাপটে ব্র্যান্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি $110 কাছাকাছি পৌঁছে যায়। আর ঠিক তখনই এই সতর্কবার্তাটি এলো। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলোর উপর প্রবল চাপ সৃষ্টি হয়। প্রায় 4 বছর পূর্বত 15 মে ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়। লিটার প্রতি 3 টাকা করে বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের দাম যদি ক্রমাগত চড়া থাকে, তবে জ্বালানির দামের এই সাম্প্রতিক বৃদ্ধি তেল বিপণন সংস্থাগুলোর বর্তমান লোকসানের বোঝা হয়তো কেবল আংশিকভাবেই লাঘব করতে পারবে। পরবর্তী খবরটি হলো, পক্সো মামলায় গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয়ের ছেলে। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ ভগীরথকে। পক্সো মামলায় গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী বন্দী সঞ্জয় কুমারের ছেলে বন্দী ভগীরথ সাই শনিবার রাতে তাকে গ্রেফতার করে সাইবারাবাদ পুলিশ গভীর রাতে মেডচলের ম্যাজিস্ট্রেটের বাসভবনে তোলা হলে আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আগামী 29 মে পর্যন্ত তাকে জুডিশিয়াল কাস্টডিতে থাকতে হবে। জানা গিয়েছে, 17 বছরের এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে গত 8 মে ভগীরথের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়। অভিযোগ, ভগীরথ ওই নাবালিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে যৌন হেনস্থা ও নির্যাতন করেছেন। নাবালিকার বয়ান রেকর্ডের পর আরও কড়া ধারা যুক্ত হয় মামলায়। তদন্তে নেমে ভগীরথকে ধরতে একাধিক টিম গঠন করে পুলিশ করিমনগর, দিল্লি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চলে। শেষ পর্যন্ত নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে নাসসিঙ্গি থানার অন্তর্গত মানচিরেবুলা এলাকা থেকে তাকে আটক করে সাইবারাবাদ পুলিশের স্পেশাল অপারেশন টিম এরপর পেটসরিবাদ থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, তদন্তকারী আধিকারিকের জেরার মুখে ভগীরথ অপরাধের কথা স্বীকার করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।